হ্যালো স্টুডেন্টস, জিকে লেসনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গত দুদিন ধরে নাম্বার সিস্টেম নিয়ে দুটো ক্লাস করেছি। তো সেখানে আমরা অনেক রকম অনেক ধরনের অঙ্ক দেখেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওই নাম্বার সিস্টেমের ওপরেই কয়েকটা এমসিকিউ টাইপ কোশ্চেন, যেগুলো কিভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখব। তো দেরি না করে চলো স্টার্ট করি আমাদের আজকের প্রথম অঙ্ক। নাম্বার সিস্টেমের উপরে ফার্স্ট এমসিকিউ। দেখো এখানে বলেছে যে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 15। সেই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো একটা জিনিস, এই ধরনের অঙ্ক যদি তোমাদের থাকে, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে এই যে সংখ্যাটা দিয়েছে 63 দিয়ে ভাগ করলে, 63 দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে সে সংখ্যাটা অবশ্যই 9 দিয়েও ভাগ যাবে। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। 63 দিয়ে সে সংখ্যাটা ভাগ যাচ্ছে, 9 7 63 মানে 9 দিয়ে সে সংখ্যাটা অবশ্যই ভাগ যাবে। কারণ হচ্ছে 63 মানে কি, 63 সমান হচ্ছে 9 গুণিত 7। তার মানে যে সংখ্যাটা 63 দিয়ে ভাগ যাবে সে সংখ্যাটা আমাদের কিন্তু 9 দিয়েও ভাগ যাবে। সুতরাং 15 যদি আমাদের 63-র পরে 15 ভাগশেষ থাকে, 63 দিয়ে ভাগ করার পর যদি আমাদের ভাগশেষ 15 থাকে, তার মানে কি আমাদের এখানটায় হয়ে গেল 15টাকে আমরা কি করব, 9 দিয়ে ভাগ করে দেবো। কারণ হচ্ছে কি বাদবাকিটা আমাদের 9 দিয়ে ভাগ চলে যাবে। তার 9 একে 9, 6 থাকলো। তার মানে অবশিষ্ট কত থাকবে, ভাগশেষ থাকবে 6। তো ফার্স্ট অঙ্কটা আমাদের এভাবেই আমরা করে নেব যে 63 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে হচ্ছে 15 থাকবে। সেই সংখ্যাকে 9 দিয়েই ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকবে, এই যে 15টাকে আবার আমরা 9 দিয়েই ভাগ করে দেবো। বুঝতে পারলে? তাহলে যেটা ভাগ অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে তোমাদের ভাগশেষ থাকবে। তো চলো সেকেন্ড একটা অঙ্কতে যাই। এখানটায় বলেছে দেখো যে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তো তোমাদের এখানটায় কি করতে হবে, এই ধরনের অঙ্ক যখন থাকবে যে কোনো সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকবে, প্রথমেই তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে তোমাদের লসাগু নির্ণয় করতে হবে। লসাগু মানে কি জানো তো? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সুতরাং কি লসাগু মানে, লসাগু আমরা কিভাবে বের করতে অনেকেই জানি, অনেকে আবার হয়তো জানে না বা ভুলে গেছে, তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা লসাগু নির্ণয় করি যে যে সাধারণ মানে গুণিতকগুলো থাকবে সেই গুণিতকগুলোর কোনগুলো সাধারণ গুণিতক সেটাকে বলা হচ্ছে আমাদের লসাগু। যেরকম ধরো আমি যদি এখানটায় দেখাতে চাই 8, 8কে যদি আমি ভাঙি, 8 2 4 8, 2 2 4, যদি ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2, আর 9কে যদি আমরা ভাঙি 3 ইন্টু 3, দেখো এখানে কিন্তু ম্যাচ করছে না। তার মানে এদের লসাগু হয়ে যাবে কত বলো তো? লসাগু হয়ে যাবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। সব কটাই আমরা উৎপাদক আমরা এখানে নেব লসাগুর ক্ষেত্রে। আর যদি গসাগু বলতো তাহলে কি করতাম, যেটা ম্যাচ করতো সেটাকে আমরা নিতাম। এখানে কিছুই ম্যাচ করেনি, তার মানে এদের গসাগু হয়ে যেত 1। সেটা আমরা লসাগু এবং গসাগু যখন একটা নতুন চ্যাপ্টার পড়বো তখন তোমাদেরকে আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দেবো জিনিসটা। এখন জাস্ট জেনে নাও যে লসাগু আর গসাগু কীভাবে, লসাগুটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তো দেখো এখানে কত হবে অ্যান্সার, 2 2 4 2 8, 8 9 72, 72 হচ্ছে লসাগু। সুতরাং হচ্ছে কি এখানটা আমরা এভাবেও তোমরা করতে পারো যে 8 এবং 9-এর লসাগু হচ্ছে 72। মানে 72 সংখ্যাটা কিন্তু 8 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, তাই জন্য আমরা কিন্তু তাদের লসাগুটাকে নির্ণয় করলাম। বুঝতে পারলে? এবারে হচ্ছে কি বলেছে, 160-এর নিকটবর্তী সংখ্যা বের করতে হবে। তো আমরা কি করব, 72-এর গুণিতক বের করব। 72 একে কত, 72 একে 72, সরি 72 একে 72, এবং 72 দুয়ে কত, 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 7 2 14, 144। এটা দেখো 72 মানে 160-এর কাছাকাছি আসছে। তো এরপর
যদি আমরা 72 তিনেও দেখতে চাই, 72 তিনে যদি দেখি 2 তিনে 6, 3 7 21, 216, এটা 160 থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, তাই না? তো আমাদের এই সংখ্যাটা হয়ে যাচ্ছে নিকটবর্তী সংখ্যা, যেটা হচ্ছে কি তোমার ও দেখো এখানে আবার কি বলেছে, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তার মানে কি নির্দিষ্ট সংখ্যা হবে কি, নির্ণেয় সংখ্যা হবে, নির্ণেয় সংখ্যা হবে সমান 144 প্লাস 3 হবে। এই যে ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে বলেছে, ওই জন্য কি প্লাস 3 আমাদেরকে যোগ করতে হবে। তো সুতরাং উত্তর হবে 147। তার মানে এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আমাদের যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তারপর যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে সেটাকে আমরা যোগ করে দেব। এটা এইভাবে মাথায় রাখবে। আর যেহেতু 160-এর নিকটবর্তী বলেছে, তার মানে এই যে এটা লসাগু বেরোলো তার গুণিতক আমাদেরকে বের করে যেতে হবে, যতক্ষণ না আমাদের এই সংখ্যাটা নির্দিষ্ট এই 160 সংখ্যাটার কাছাকাছি আমরা কোনো সংখ্যা পাচ্ছি। বুঝতে পারলে? চলো পরের অঙ্কতে চলে যাই। এখানে বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব, পূর্ণবর্গ মানে কি বলতো, যে এ স্কোয়ারের ফর্মে থাকবে বা বি স্কোয়ারের ফর্মে থাকবে। এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, বি ইন্টু বি, এগুলো হচ্ছে স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা, এগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেরকম 2 এর বর্গ কত, 2 এর বর্গ হচ্ছে 4, 4কে আমরা কি লিখতে পারি, 4কে 2 গুণিত 2, দেখো এখানে দুটো 2 এর গুণফল আকারে আমাদের লেখা আছে। সেরকম 9, 9 এর বর্গ কত, 9 এর বর্গ হচ্ছে 81, 81কে আমরা কি করতে পারি, 9 গুণিত 9 আকারে লিখতে পারি। তো দেখো একই নাম্বার দুবার ধরে গুণ হচ্ছে, তো সেভাবেই আমরা বর্গ বের করি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বের করব দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বের করব ওরকম দাঁড়াও, এই যে 45 বলেছে রাইট, 45কে তাহলে কি করেছি, 45 ইকুয়ালস টু কি করতে পারি, 45 সমান 5 গুণিত 9, 5 গুণিত 9, 9টা হচ্ছে 3-এর বর্গ মানে হচ্ছে 5 গুণিত 3 গুণিত 3। বোঝা গেল? দেখো আমাদের এখানে 3-এর কিন্তু একটা জোড়া আছে, এখানে এটা কিন্তু একটা সিঙ্গেল ডিজিট পড়ে আছে। যদি আমরা এর জোড়া পেয়ে যাই তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে কি করতে হবে, এর জোড়া পাওয়ার জন্য আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে। যদি এটাকে আমরা একটা 5 দিয়ে গুণ করি তাইলে সংখ্যাটা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। দেখো এটা একটা জোড়া পেয়ে গেলাম, এটা একটা জোড়া পেয়ে গেলাম, তার মানে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 5 দিয়ে। এখানে দেখো এই উত্তর হবে 5। বোঝা গেল? এরপরে আমরা একটা অঙ্কে যাই, যেটা হচ্ছে এইটা। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 9:7 এবং গসাগু বলে দিয়েছে 19, ছোট সংখ্যাটি কত হবে। এই ধরনের অঙ্ক অনেক প্রসেসেই করানো যায়, কিন্তু আমি পার্টিকুলারলি যারা অঙ্কে খুব দুর্বল তাদের জন্য বলবো যে তাড়াহুড়াতে করতে গিয়ে অঙ্কটা যদি ভুল করে দিয়ে আসি তার থেকে বরং একটু দেরি হোক, কিন্তু অঙ্কটা যেন সঠিক হয় আমাদের, কারণ অনেক পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং থাকে। তো তাড়াহুড়া কোনো সূত্রতে ফেলে কষতে গিয়ে যদি আমাদের ভুলভাল হয়ে যায় তখন কিন্তু তোমাদেরই আখেরে ক্ষতি হবে। তো তোমাদের ক্ষতি আমি চাই না বলেই আমি বলছি জিনিসটা। আম, চলো আমরা এটা বলি কি করে আমরা নির্ণয় করব। যখনই এই ধরনের একটা দেবে না, দুটি সংখ্যার অনুপাত 9:7, তো এবং গসাগু বলে দিয়েছে 19, তো তখন তোমরা কি করবে বলো তো, সংখ্যার দুটি কত, সংখ্যা দুটি ধরে নেবে 9x, 7x, সংখ্যা দুটি ধরে নেবে 9x, 7x, কারণ এই দুটো সংখ্যার কিন্তু অনুপাত হয়ে যাবে 9:7। বোঝা গেল? এবারে এদের গসাগু কত হবে, এদের গসাগু হচ্ছে কত, x, কারণ দুটোর মধ্যে এক্সটাই কমন, ওই জন্য হচ্ছে দুটোর মধ্যে এক্সটা কমন, যেহেতু দুটোর গসাগু হয়ে যাচ্ছে এক্স। তার মানে কি এখানে গসাগু এক্স এর ভ্যালু কত বলে দিয়েছে 19, তার মানে কি ছোট সংখ্যা কত হবে, একটা একটা সংখ্যা হয়ে যাবে, একটা সংখ্যা হয়ে যাবে, সংখ্যা দুটি কত হবে, সংখ্যা দুটি হবে
সমান কত 9 ইন্টু 19, আর একটা হয়ে যাবে 7 ইন্টু 19। তার মানে এই যে এইটা এটা এটা আমাদের ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যাটা তাহলে কত হবে 133 হবে, কারণ আমরা জানি 19 নয় 19 সাথে 133 হয়, তাই না? তো 19 নয় 171, আর এটা হয়ে যাচ্ছে তোমাদের 133, তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 133। বোঝা গেল? এবারে এইটা তো তোমাদের বোঝানোর জন্য আমি করলাম, কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু একটু শর্টকাটে এত কিছু লিখে তো করা যাবে না, এই অঙ্কটাকেই একটু প্র্যাকটিস করতে হবে এত ভালোভাবে যে আমরা চট করে যাতে করতে পারি। দেখো, যেহেতু গসাগু বলে দেওয়া থাকবে আর অনুপাত বলে দেওয়া থাকবে, তখন কিন্তু তোমরা কি করবে একটা জিনিস, গসাগু দিয়ে কিন্তু এই অনুপাতটাকে গুণ করে দিলেই আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। এই অনুপাতটাকে এইটা একটা এইটা একটা সংখ্যা হবে, এইটা একটা সংখ্যা হবে, এই গসাগু দিয়ে যদি আমরা একবার 9কে গুণ করি তাহলে একটা সংখ্যা পাবো, গসাগু দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে একটা সংখ্যা পাবো। সুতরাং তোমরা মনে রাখবে যে গসাগু দিয়েই কিন্তু আমাদেরকে এই অনুপাতটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এবারে বড় ছোট সংখ্যা যেহেতু চেয়েছে 7 দিয়েই গুণ করবে, একবারেই উত্তর বেরিয়ে যাবে 19 7 133, এই এত ক্যালকুলেশন করার দরকারই নেই। বোঝা গেল? তো চলো এরপরে আরেকটা অঙ্ক দেখি। দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তো এই ধরনের অঙ্ক থাকলে তোমাদের প্রথমেই যেটা করবে, অনুপাত দেয়া আছে মানে তাদের সাথে x গুণ করে সংখ্যা দুটো প্রথমে ধরে নেবে। তার মানে আমরা প্রথমেই ধরে নেব সংখ্যা দুটি হচ্ছে সমান হচ্ছে 4x, 5x। এবারে আমাদের কি বলে দিয়েছে, গুণফল হচ্ছে 1620, তার মানে 4x ইন্টু 5x ইকুয়ালস টু 1620, অর কি হবে 20x স্কোয়ার, x গুণিত x মানে x স্কোয়ার, আর 4 গুণিত 5 সমান 20, 1620, অর কি হয়ে যাবে x স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 1620 ডিভাইডেড বাই 20। এটা কাটাকুটি হয়ে গেল, 8 2 16, 8 1 8, সমান কত হয়ে গেল 81, और x এর ভ্যালু কত হয়ে যাবে 9, x এর ভ্যালু হয়ে যাবে 9। তো এবারে কি বলছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা কত, এখানে 5x, মানে 5 ইন্টু 9, বৃহত্তম সংখ্যাটি ইকুয়ালস টু 5 ইন্টু 9 ইকুয়ালস টু 45। এই যে আমাদের 45 অ্যান্সারও আছে। তার মানে এভাবে আমরা এবার ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করতে তাহলে কি হতো বলো তো, ক্ষুদ্রতম সংখ্যা হতো কত 4x, 4 ইন্টু 9, 4 9 36। বোঝা গেল? এইভাবে আমরা দুটো অনুপাত থেকে প্রথমেই আমরা দুটো সংখ্যা ধরে নেব, তারপর তাদের যা ক্যালকুলেশন থাকবে সেই অনুপাতে আমরা বসিয়ে এক্স এর ভ্যালু বের করব, তারপরে আমরা এই সংখ্যার সাথে অনুপাতের সাথে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো আরেকটা অঙ্ক দেখি। এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:5, তাদের পার্থক্য হচ্ছে 70, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে আমি আবার বলছি একই ধরনের অঙ্ক, তাহলে সংখ্যা দুটি কত হবে, সংখ্যা দুটি হবে কত 7x আর 5x, মাইনাস যদি করি এদের পার্থক্য কত বলে দিয়েছে, মাইনাস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 70। 7x আর একটা 5x, দুটো সংখ্যা আমরা ধরে নেব 7x আর 5x, তাদের পার্থক্য কত বলেছে 70, তার মানে আমরা যদি এটা করি তাহলে 2x ইকুয়ালস টু কত হচ্ছে 70, আর x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 35। বোঝা গেল সংখ্যা দুটি কত বলেছে, তার মানে 7x আর 5x এর ভ্যালু বের করতে হবে। অতএব 7x ইকুয়ালস টু 35কে আমরা 7 দিয়ে গুণ করব, সমান হয়ে যাচ্ছে 7 5 35, 5 হাতে 3, 7 3 21, 22 23 24, 245। এটা একটা সংখ্যা বেরোলো। আর একটা 245 দেখো আমাদের সূত্রে এটাতে আছে, এটাতেও আছে, তার মানে এখনো আমাদের মানে চেক করতে হবে, কারণ যদি একটাই 245 থাকতো তাহলে আমরা কিন্তু আর নেক্সটটা করতাম না, ওটাকেই উত্তর করে দিতাম। এইভাবে তোমরা করবে যে দেখবে যদি একটাও উত্তর মিলে যায় আর ওই উত্তরটা যদি আর কোথাও না থাকে তাহলে ওটাকে উত্তর করে আসবে, বেকার বেকার সময় নষ্ট না করাই ভালো।
মানে পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু এমনি প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই কষে দেখবে। তো আর একটা ভ্যালু কত বের করতে হবে, 5x সমান কত, 35 ইন্টু 5 ইকুয়ালস টু হচ্ছে 5 5 25, 5 হাতে 2, 5 3 15, 16 17, 175। কোনটা আছে দেখো, এইটা হচ্ছে উত্তর, এটা নয়, এটা হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এই ধরনের ইজি ইজি অঙ্কই দেয় অনেক পরীক্ষাতে, কিন্তু মানে আমরা সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা করে আসতে পারি না। কিন্তু দেখো কোনো কঠিন নেই, অঙ্কটা খুবই সোজা, তাই না? চলো এর পরের অঙ্কটাতে যাই। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল 100, তাদের বিয়োগফল হচ্ছে 30, তাদের অনন্যকের অনুপাত কত মানে বের করতে হবে। তো প্রথমেই আমাদের কি বলেছে, যোগফল হয়ে যাচ্ছে কত, যোগফল হচ্ছে 100, বিয়োগফল কত, বিয়োগ ফল হচ্ছে 30। তার মানে কি, যোগফল আর বিয়োগফলের তাদের কি বলেছে, সংখ্যা দুটি কত তার আমরা বের করি আগে। দুটি সংখ্যা হবে, কি হবে বলো তো, দুটি সংখ্যা আগের দিন আমরা পড়েছিলাম নাম্বার 1 ক্লাসে, ক্লাস নাম্বার 1-এ আমরা পড়েছিলাম যে দুটি সংখ্যা হবে যোগফল, যোগফল যুক্ত বিয়োগফল বাই 2, এটা হবে একটা সংখ্যা, কমা হয়ে যাবে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, এটা হয়ে যাবে একটা সংখ্যা, আর এইটা হয়ে যাবে আর একটা সংখ্যা। মনে আছে? যদি না থাকে তাহলে 1 নম্বর ভিডিওটাতে যাও, ওখানটায় তোমাদের করে দেওয়া আছে, সেই অঙ্কটা দেখে নাও, দিলে মনে পড়ে যাবে। তা যোগফল যুক্ত বিয়োগফল মানে কত, যোগফল 100 যুক্ত 30 বাই 2, এটা হয়ে যাচ্ছে আমাদের প্রথম সংখ্যা, ফার্স্ট নাম্বার। আর সেকেন্ড নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কত, ফার্স্ট নাম্বারটা বের করে নিই, বাই 2 130, 100-র সাথে 30 যোগ করলে 130 সমান হয়ে যাচ্ছে কত, 6 2 12, 65। আর আরেকটা সেকেন্ড নাম্বার হয়ে যাচ্ছে কত, সেকেন্ড নাম্বার হয়ে যাচ্ছে আমাদের 100 মাইনাস 30 বাই 2 সমান হয়ে যাচ্ছে 70 বাই 2 সমান হয়ে যাচ্ছে 35। এবারে কি বলেছে আমাদের, এদের অনুপাত চাইনি, এদের অনন্যকের অনুপাত। অনন্যক মানে কি জানো তো, অনন্যক মানে হয়ে যাচ্ছে 1 বাই সেই সংখ্যা, অনন্যক মানে হচ্ছে 1 বাই সেই সংখ্যা। এটা মনে রাখবে সবসময়, কোনো সংখ্যার অনন্যক কি, অনন্যক মানে হচ্ছে 1 বাই সেই সংখ্যা। তো 1 বাই সেই সংখ্যা যেহেতু, তার মানে কত হবে, অনন্যকের যোগফল কত হবে, অনন্যকের যোগফল বলছি, যোগফল না অনুপাত, অনুপাত হবে সমান কত, 1-এর 65 ডিভাইডেড বাই 1-এর 35। এই ধরনের ভগ্নাংশের অনুপাত করতে জানো? যদি না জানো তাহলে কি করবে, এই 35টাকে এখানে গুণ করবে, এই 65টাকে এখানে গুণ করবে, দিলেই হয়ে যাবে। কারণ কি, এটা ভাগ আকারেই থাকবে। দেখে নাও ভাগ আকারে কিভাবে আমরা বের করি, 1 বাই 65 বাই 1 বাই 35। যখন আমরা ভাগ করব তখন কি হয়, 1 বাই 65 গুণিত এইটা উল্টে যায়, তার মানে 35টা উপরে যাবে আর একটা নিচে আসবে। 5 7 35, 5 1 5 13 65, তার মানে কত হবে, 7-এর 13, 7-এর 13 বেরোলো, সমান কত হয়ে গেল, 7:13। 7:13 দেখো কত নম্বর আছে, সি-তে আছে, তার এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার 7:13। বোঝা গেল? এইভাবেই করবে, কোনো ভুল আওয়াজ সম্ভাবনাই নেই। একটু সময় যাবে, কিন্তু যত প্র্যাকটিস করবে তোমাদের তত তাড়াতাড়ি হবে, হাতের স্পিড বাড়বে, এইভাবেই তোমরা অঙ্কটা করে আসতে পারবে। চলো নেক্সট একটা অঙ্কে যাই। এখানে বলেছে 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। এই ধরনের অঙ্ক খুব আসে, তো
তো তোমাদের মাথা ঠান্ডা রেখে কিন্তু একটু ভাবতে হবে যে কোনো সংখ্যা যেন স্কিপ না হয়ে যায়, তাহলে একটা সংখ্যা যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক পুরোপুরি ভুল। বোঝা গেল? তোমরা দেখো এটা কি হবে। 20 থেকে 50 পর্যন্ত বলেছি। 20 থেকে 50 মানে 20-র পরে গুনতে আরম্ভ, 20 থেকে গুনতে আরম্ভ করো। মৌলিক সংখ্যা কি কি আছে? 20 মৌলিক সংখ্যা নয়, কারণ 20কে ভাগ করা যায় 2, 5, 4 এগুলো দিয়ে। মৌলিক সংখ্যা কাকে বলেছিলাম মনে আছে তো? যে সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো এখানেও কিন্তু আমাদেরকে সেই প্রসেসটাই মেনে চলতে হবে যে যে সংখ্যাটা আমাদের এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটাকে কাউন্ট করলে চলবে না। যেটা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে অর্থাৎ মৌলিক সংখ্যা, সেগুলোকেই নিতে হবে। যেরকম ধরো আমি এখানে 21 হবে না, 22 হবে না, 23 হবে, 23, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে না, 28 হবে না, 29, 29 হবে, 30 হবে না, 31 হবে, 32 হবে না, 33 হবে না কারণ 33ও যায়, 11 3 33, 34, 35 এগুলো হবে না, 36ও হবে না, 37 হবে কারণ 37 কিছু দিয়ে ভাগ যায় না, 38 হবে না, 39 হবে না, 40 হবে না, 41 হবে, 42 হবে না, 43 হবে, 44 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 হবে না, 47 হবে, 48 হবে না, 49 হবে না, 50ও হবে না। তার মানে এইগুলোকে আমাদেরকে যোগ করতে হবে, আর কিছুই না। তো যোগ করো। 7 3 10, 10 আর 1 11, 11 7 18, 18 19, 19 9 হচ্ছে 19 9 28, 28 29 30 31, 31-এর 1 হাতে 3, 4 3 7, 8 9 10 11, 12 13 14 15, 16 17 18, 19 20 21, 22 23, 24 25, কত বেরোলো? 251। মাথায় রাখবে, যদি ধরো আমরা এটাকে যদি স্কিপ করে যেতাম তাহলে কিন্তু অন্য উত্তর চলে আসতো। বুঝতে পারছো? একটা একটা সংখ্যাকেও কিন্তু স্কিপ করা চলবে না। তো ভালো করে ভেবে 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 দেখবে যে কোন সংখ্যাটাকে অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, কোনটাকে যাচ্ছে না। এইভাবে করে তারপরে যোগ করবে। চলো তারপরের অ্যান্সারটা দেখি। এটা কিন্তু শর্টকাট কোনো ফর্মুলা নেই আপাতত, আমার কোনো জানা নেই, যদি থেকেও থাকে আমি এইভাবেই জানি, তো এইভাবেই তোমাদেরকে ওই জন্য শেখালাম। দেখা যাক এরপরে একটা নেক্সট অঙ্কে আমরা যাই। হ্যাঁ দেখো এখানে কি বলেছে, 3,0,4,2 দিয়ে দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটি সংখ্যার পার্থক্য কত? তো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবাই বের করতে জানি, অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না। তো তাদের জন্য আমি বলে দিচ্ছি একবার, তোমরা এই প্রসেসটাই ফলো করবে সবসময়ই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করানোর জন্য। তো দেখো এখানটায় যখন আমরা বৃহত্তম সংখ্যা বের করি তখন তো কোনো সমস্যাই নেই, প্রথমে বড় সংখ্যা লিখবো, তারপর ছোট সংখ্যা, তারপরে ছোট সংখ্যা, তারপরে ছোট সংখ্যা। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো, প্রথমে যদি আমরা এখানে 0 করি, 0টাই সব থেকে ছোট, তো তারপরে হয়তো 2 করলাম, তারপর 3, তারপর 4, এটা কিন্তু নয়, কারণ এটা 0, বাম দিকে 0-র কোনো দাম নেই, তাই জন্য এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবেও না। তো সুতরাং আমাদের কিন্তু এটাই করতে হবে। কিভাবে আমরা করব দেখো, এটা হচ্ছে তোমাদের মানে মনে রাখবে, শূন্য যদি থাকে এইভাবে কোনো 4টে ডিজিট থাকুক, 3টে ডিজিট থাকুক, যদি শূন্য দিয়ে কোনো সংখ্যা গঠিত করতে হয়, এখানে আমি লিখে দিচ্ছি সাইডে, শূন্য দ্বারা কোনো সংখ্যা গঠন করতে হলে তখন মনে রাখবে কি, শূন্য ছাড়া তার পরের বড় সংখ্যাটি আগে বসাতে হবে। তারপর 0
বসিয়ে একে একে বড় সংখ্যা বসাতে হবে। তারপর শূন্য বসে একে একে বড় সংখ্যা বসাতে হবে। যেরকম দেখো, শূন্য বাদ দিয়ে তারপরে বড় সংখ্যা কত? 2। তাহলে 2 আগে বসাবো, তারপরে শূন্য বসাবো, তারপরে 3, তারপরে 4। আগে শূন্য হবে না, আগে হবে শূন্য বাদ দিয়ে যে সংখ্যাটা বড় সেটা বসবে, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা। বোঝা গেল? এইভাবে তোমরা বসাবে। এবারে আমাদের কি বলেছে? পার্থক্য। পার্থক্য আমাদের বের করতে বলেছে এই দুটোর সংখ্যার মধ্যে। সমান কত হবে? 4 3 2 0 বিয়োগ 2 0 3 4 সমান হয়ে যাবে কত? 6। এটা হয়ে যাবে তোমার 2 4 6 10, হাতে 1 গেল, 3 4 হলো 4 8, হাতে 1, 2 2 2 2 8 6, দেখো 2 2 8 6, এটা হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এইটা সবসময় তোমরা মাথায় রাখবে যখন আমরা শূন্য দিয়ে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা, এটা মাথায় রাখবে সবসময়। বোঝা গেল? চলো এরপরে একটা অঙ্ক যাই। 5টি ক্রমিক সংখ্যার যোগফল বলে দিয়েছে 55। বৃহত্তম সংখ্যাটি কত? অনেক রকমের পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমার যেটা মনে হয় যে যেভাবে করলে ভুল হওয়ার চান্সেস একদমই 0%, সেভাবেই আমি তোমাদেরকে দেখাই। ধরো প্রথম সংখ্যাটা যদি আমরা x ধরি, তাহলে তার পরের সংখ্যাটি কত হবে? x প্লাস 1। তার পরের সংখ্যা কত হবে? x প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে। x প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে। কারণ ধরো আমি ধরলাম 2 3 4 5, তার মানে কত হচ্ছে? 2 এর সাথে 1 যোগ হচ্ছে 3। এবারে 2 এর সাথে 1 যোগ হয়ে যেটা বেরোলো, তার সাথে আবার 1 যোগ হয়ে এটা বেরোচ্ছে, তার সাথে আবার 1 যোগ হয়ে এটা বেরোচ্ছে, তাই না? তার মানে কত হবে আমাদের? এইভাবে আমরা যদি ধরি জিনিসটাকে, সংখ্যাটাকে x x প্লাস 1 x প্লাস 1 প্লাস 1 x প্লাস 1 প্লাস 1 প্লাস 1, x প্লাস 1 মানে কত? এটা কত হয়ে যাবে? x প্লাস 2। এটা কত হয়ে যাবে? x প্লাস 3। আরেকটা কত ধরবো? x প্লাস 4 হয়ে যাবে। x প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হয়ে যাবে, মানে x প্লাস 4 সমান কত হয়ে যাচ্ছে? 1 2 3 4 5টা সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের। 1 2 3 4 5, এদের যোগফল বলে দিয়েছে আমাদের 55। তার মানে কত হবে? x প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 3 প্লাস x প্লাস 4 ইকুয়ালস টু কত বলেছে আমাদের? 55। আর কি হয়ে যাবে আমাদের? 1 2 3 4 5টা x, তাহলে 5x হয়ে যাবে। প্লাস কাউন্ট করো, 4 3 7 7 8 9 9 কে 10 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 55। और 5x ইকুয়ালস টু 55 মাইনাস 10 সমান হয়ে যাচ্ছে 45, और x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 45/5 ইকুয়ালস টু 9। রাইট? তো এখানে 9 যেহেতু বেরিয়ে গেল আমাদের x এর ভ্যালু, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি হবে সমান 9। কত হবে? এই যে এটা বড়, সব থেকে বড় সংখ্যা, 9 প্লাস 4, 9 প্লাস 4 9 10 11 12 13। তাহলে বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল 13, এই যে 13 আছে উত্তর। বোঝা গেল? চলো এবারে নেক্সট একটা অঙ্কে যাই। এখানে বলেছে দেখো, প্রথম 20টি 7-এর গুণিতকের গড় কত? প্রথম 20টি 7-এর গুণিতকের গড় কত? এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন কি করবে? প্রথম 7-এর প্রথম গুণিতক বের করবে, আর 7-এর শেষ গুণিতক বের করবে। মানে কত? 20টি বলেছে না, শেষ, 7-এর শেষ তো হয় না, 20তম করি, 20তম গুণিতক কত? 7-এর প্রথম গুণিতক কত? 7 গুণিত 1 সমান হয়ে যাচ্ছে 7, আর 7-এর 20তম মানে হচ্ছে 7 গুণিত 20 সমান 140। এবারে কি করবে বলো তো?
গুণিতকের যখন গড় বের করতে বলবে তখন কি করবে, এইটা যুক্ত এইটা ডিভাইডেড বাই 2 করে দেবে। মানে পরপর, এটা হচ্ছে সূত্র, পরপর সংখ্যার গড় যদি বলে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই হয়ে যাবে 2। তার মানে কত হয়ে যাবে আমাদের, প্রথম সংখ্যা 7 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 140 বাই 2 সমান 147 বাই 2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 7 14, 2 3 6.5। তার মানে কত হয়ে যাচ্ছে, এটা মুছে দিই, 73.5। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো আমরা কিন্তু মানে যারা পদ্ধতিটা এই এই সূত্রটা যারা জানবে না তারা কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করতে থাকবে যে 7, তারপরে হচ্ছে কি 7 2 14, 7 3 21, 7 4 28, তাহলে একটা অঙ্ক করতে গিয়েই দেখবে পরীক্ষার ঘন্টা পড়ে গেছে। তো 20টি বের করতে যখন হবে, 20টি গুণিতক বের করতে গেলে অনেক বড় প্রসেস হবে। কিন্তু যদি তোমাদের হাতে টাইম থাকে ওইভাবে করে চেক করে নেবে যে উত্তরটা সঠিক কিনা। যেহেতু দেখো এখানে অ্যান্সারগুলোও দিয়েছে মানে এক মানে 72.5, 73.5 এক ঘর অন্তর অন্তরই দিয়েছে, কনফিউজড করার জন্যই দিয়েছে। তো কনফিউজড হওয়ার দরকার নেই, যেভাবে বললাম প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 করে দেবে, উত্তর বেরিয়ে যাবে। এভাবেই করবে। চলো পরের একটা অঙ্ক দেখা যাক। এখানে বলেছে কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে, কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। তার মানে কি, ধরো সংখ্যাটা সমান x, ধরি সংখ্যাটি হচ্ছে কত, ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে কত বলেছি, 13 দ্বারা গুণ করলে, 13 যদি আমরা গুণ করি x এর সাথে, x গুণিত 13 সমান কত, 180 বৃদ্ধি পায় বলেছে। তার মানে x তো আছেই, তার সাথে 180 যোগ হয়ে যাবে। শুধু 180 লিখে দিলে কিন্তু হবে না, 13 যদি গুণ করি তাহলে যা ছিল x ছিল তার সাথে 180 আমাদের বৃদ্ধি পেয়েছে, তার মানে 180 যোগ হয়ে যাবে। তার মানে 13x ইকুয়ালস টু হয়ে যাবে x প্লাস 180, और হয়ে যাচ্ছে কত, 13x মাইনাস x সমান হয়ে যাচ্ছে 180, और 12x সমান হয়ে যাচ্ছে 180, और x ইকুয়ালস টু 180 ডিভাইডেড বাই 12 সমান হয়ে যাচ্ছে 12 একে 12, আর 6 12 5 60 সমান হয়ে যাচ্ছে 15। এইটা হয়ে গেল অ্যান্সার। তো তোমাদেরকে এটা আমি বোঝানোর জন্য এত বড় করে দেখাচ্ছি, যখন তোমরা অঙ্কগুলো শিখে যাবে এত বড় অঙ্ক করার দরকারই নেই। অনেকটা তোমাদেরকে মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, তারপরে তোমরা কিন্তু পরীক্ষাতে তাড়াতাড়ি উত্তর দিয়ে আসতে পারবে। কি করে করবে, যে এটা এই যে ক্যালকুলেশনটা এভাবেই করতে হবে, কিন্তু এই যে আমি প্রত্যেকটা স্টেপ ধরে ধরে দেখালাম এখানে করা চলবে না। প্রথমেই 13x মাইনাস এক্স করে নেবে 180, মানে 12x সমান 180 হয়ে যাবে, ডিভাইডেড বাই করে দিলে 15 হয়ে যাবে। এভাবেই তোমরা করবে। চলো আরেকটা অঙ্ক দেখি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। এই ধরনের অঙ্ক তোমরা বহুবার পরীক্ষাতে দেখতে পাবে। তো এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই কি করবে, এই যে সংখ্যাগুলো থাকবে যেগুলো দ্বারা ভাগ করতে বলেছি সেগুলোর আগে লসাগু বের করবে। আমি আগের একটা অঙ্কতেও বললাম লসাগু কি করে বের করব আমরা। এখানে দেখো আমরা করছি 6, 10, 15 আর 16, 2 3 6, 2 5 10, এটা 15 করতে 15ই থাকবে, কাটবে না, 2 8 16, 3 দিয়ে দিই, 3 একে 3, 5 করতে 5, 3 5 15, 8 করতে 8, 5 1 1 1 8। তারপরে কত হচ্ছে, 8 5 40, এই 8 3 24, 24 10 240, 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 8। দেখো 8 5 40, 40 আর 6 গুণ করলে হয়ে যাচ্ছে 240। তো কি বলেছে, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকছে, মানে 240, তার সাথে আমরা 5 যোগ করে দেবো। অতএব নির্ণেয়
সংখ্যাটি এই যে 240, এটা দিয়ে কিন্তু আমাদের ভাগ কেটে যেত। 240 দিয়ে আমরা যদি 6কেও ভাগ করি ভাগ কেটে যাবে, 10 দিয়েও ভাগ করি ভাগ কেটে যাবে, 15 দিয়েও করলে ভাগ কেটে যাবে, 16 দিয়েও করলেও ভাগ কেটে যাবে। আমাদের এটা লসাগু বেরোলো, তার মানে এই সব 4টে সংখ্যা দিয়ে কিন্তু এই সংখ্যাটা বিভাজ্য। যেহেতু বলেছে এখানে প্রতি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে, মানে 5 যোগ করে দেবো তার সাথে, মানে 240 প্লাস 5 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 245। 245 দেখো অপশন বি। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে বলেছে আমাদের 312 গুণিত 219 গুণিত 513 এই 517 গুণিত 613 এর একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছে। এবারে একক স্থানীয় অঙ্ক মানে এগুলোকে গুণ করে তার এককের ঘরে কত থাকবে সেটা আমার বের করতে হবে। এত বড় গুণ করতে গেলে তো সময় চলে যাবে। তো আমরা কি করব, ট্রিক্স ব্যবহার করব। দেখো আমরা গুণের ক্ষেত্রে গুণের ব্যাপারটা তো জানি, এরকম ধরো আমরা এইভাবে করলাম, গুণিত যদি করি 19, তাহলে কি হচ্ছে 9 5 45 5 হাতে 4, 9 2 18, 19 20 21 22। তারপর এটাকে আমরা ব্লক করি, তারপরে আবার এটাকে গুণ করি এভাবে 1 5 5 1 2 2, তাই না? এই যে 5টা কিন্তু দেখো ব্লক হয়ে থেকে গেল, মানে কি এই দুটোকে গুণ করার পরে যেটা বেরোবে 5 9 45, তার একক স্থানীয় অঙ্কটাই কিন্তু এই গুণটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? এই যে 5 আর 9কে গুণ করলাম 45 বেরোলো, তারই একক স্থানীয় অঙ্ক বেরিয়ে যাচ্ছে আমাদের এখানে। একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে 5, এই দেখো এটা 5 7 4 475 বেরোলো। তাই এখানেও একক স্থানীয় অঙ্ক কত বেরোচ্ছে? এই দুটোর একক গুণ করলে যেটা বেরোচ্ছে তার একক স্থানীয় অঙ্ক যত সেটাই বেরোচ্ছে। বোঝা গেল? সুতরাং তোমাদের কিন্তু এটাই পদ্ধতি অবলম্বন করতে হবে যে 312 এর একক স্থানীয় অঙ্ক কত? এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে তোমার, বলে দিচ্ছি না, এর একক স্থানীয় অঙ্ক কত? এককের ঘরে আছে কত? 2, তাহলে 2। আচ্ছা 219, 219 এর একক স্থানীয় অঙ্ক কত? 9। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 9 আর 2 18, কত হয়ে যাচ্ছে? এর একক স্থানীয় অঙ্ক হয়ে যাচ্ছে 8। আবার আরো দুটো সংখ্যা আছে, এই দুটো তো হলো, এই দুটো সংখ্যা আরো দেখি আমরা ওরকম ভাবে। 517 এর একক স্থানীয় অঙ্ক কত? 7। আর 613 হয়ে যাচ্ছে কত? 3। এই যে 7 আর 3, তার মানে কত হবে? এদের গুণ করলে কত হবে? 21। তার মানে কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে? 1। তার মানে অতএব মানে সংখ্যা প্রদত্ত সংখ্যাটির প্রদত্ত প্রদত্ত রাশিটির যে মান বেরোবে তার একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক হবে কত বলো তো? এই যে 8 গুণিত 1, এই দুটোকে আবার গুণ করব, 18 আর 21, 18 গুণিত 21 এর একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে? 8 একে 8, বোঝা গেল? এইটাকে গুণিত এটা দিয়ে গুণ করব। এই যে 18 গুণিত 21 করো না, 8 হচ্ছে, 1 হচ্ছে, 8 দিয়ে 16 6 হচ্ছে, হাতে 1, আর 2 একে 2 একে 3, 8 7 3 কত বেরোলো? 8। এই যে 8 বেরিয়েছে, বোঝা গেল? তার মানে এখানে এই যে এটা আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। চলো এরপরে লাস্ট একটা অঙ্ক।
দেখো এখানে কি বলেছে আমাদের, 3 to the power 20, 3 প্লাস 3 to the power 21 প্লাস 3 to the power 22 প্লাস 3 to the power 23 দিয়ে কত দিয়ে বিভাজ্য, মানে এই রাশিটার মান বের করতে হবে, যে সংখ্যাটা বেরোবে সেটা কত দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন আমরা দেখেই প্রথমেই ঘাবড়ে যাই যে 3 to the power 20 ভ্যালু বের করতে হবে, তারপরে আবার 3 to the power 21 ভ্যালু বের করতে হবে, প্রত্যেকটার ভ্যালু বের করে আবার যোগ করতে হবে। তো খুব কঠিন মনে হয়, কিন্তু একেবারেই কঠিন নয়, খুবই সোজা। তো এটা দেখে নিলে, এই নিয়মটা তোমরা যদি দেখে নাও তাহলে হয়তো তোমাদের আর মনে হবে না যেটা কঠিন বলে। দেখো চলো আমরা দেখিয়ে দিই। যখন আমাদের ধরো এরকম আছে 3 to the power 20 প্লাস 3 to the power 21 প্লাস 3 to the power 22 প্লাস হয়ে যাচ্ছে 3 to the power 23 সমান, যদি আমরা 3 to the power 20টাকে কমন নিয়ে নিই মানে সবগুলো থেকে 3 to the power 20 নিয়ে নিলাম সাইডে, তো এখানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। এখানে হচ্ছে 3 to the power 1 পড়ে থাকবে, প্লাস 3 to the power 2 পড়ে থাকবে, প্লাস 3 to the power 3 পড়ে থাকবে। তাহলে দেখো 20-র সাথে এখানে কিছু নেই মানে 0, 20 আর 0 মানে 20, 20-র সাথে 1 যোগ করলে 21, 20-র সাথে 2 যোগ করলে 22, 20-র সাথে 3 যোগ করলে 23। বোঝা গেল? তো সব মানে কি হবে, 3 to the power 20 আর এটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 3 3 9 3 27 সমান কত হয়ে যাচ্ছে, 3 to the power 20 ইন্টু 27 3 30, 10 40, তার মানে 40। দেখো এখানে 40 সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য যদি আমরা পেয়ে যাই, 13 দ্বারা বিভাজ্য, 14 না 12 না 10, যেহেতু এখানে 0 আছে আর এখানে 0 আছে, 10 দ্বারাই বিভাজ্য হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো সুতরাং এটা যেহেতু দুটোর গুণফল আকারে আছে, তাহলে 10 দ্বারা যেহেতু এই সংখ্যাটা ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটাও ভাগ যাবে, তাই না? সুতরাং আমাদের কিন্তু মানে উত্তরটা হয়ে যাবে আমাদের 10। তো প্রথমেই যে অঙ্কটা দেখে আমরা ঘাবড়ে গেছিলাম, কিন্তু অঙ্কটা কিছুই না, খুবই সোজা। শুধুমাত্র আমাদের টেকনিকটা জানতে হবে যে কিভাবে আমরা করব। আমরা পুরোটা ক্যালকুলেশন বের করে যদি করতে যাই তাহলে হয়তো সম্ভব, কিন্তু খুব টাইম প্রসেসিং ব্যাপার, কিন্তু এইভাবে করলে খুবই ইজিলি হয়ে যাবে। আমি তো জাস্ট এইগুলো তোমাদের দেখালাম, যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এইভাবে করো, কিন্তু আস্তে আস্তে এগুলো যখন ধাতস্থ হয়ে যাবে তখন কিন্তু একদম স্টেপ জাম্প করে এখান থেকে এতদূর পর্যন্ত এসে এখানে অ্যান্সারও চলে আসবে। সুতরাং তোমাদের আর মানে প্রবলেম হবে না আই থিঙ্ক। তো চলো, কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা কমেন্ট করে জানিও। আশা করবো ভালো লেগেছে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিও, আমরা নেক্সট ক্লাসে তোমাদের সেটা মানে চেষ্টা করব ঠিক করে দেবার। আর যদি কোথাও ডাউট থাকে তোমাদের, সেটাও তোমরা আমাদেরকেও জানাতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা প্লিজ সবার মধ্যে এই জিনিসটা শেয়ার করে দিও। আমাদের তোমাদের থেকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য খুব মানে গ্রেটফুল থাকবো তোমাদের কাছে আমরা, আমাদের এই চ্যানেলটার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।